হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকের আমাদের এপিসোডটা পুরোপুরি রেল লাইন বা স্টেশন ওরিয়েন্টেড বলতে পারো। একদম জমজমাট একটি এপিসোড হতে চলেছে। আজকের এপিসোডটা তোমাদেরকে ভয় পাওয়াবে। আজকের এপিসোডটা তোমাদের একটা অন্য মাত্রায় নিয়ে যাবে। তো প্রত্যেকবারের মতন আজকেও তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। কে কোথায় থেকে শুনছো কমেন্ট করে জানাও। আমি জানি তোমরা করে দিয়েছো। চলো এবার আমরা শুরু করি আজকের প্রথম ঘটনা। অমিতদা, ঘটনাটা অনেক বছর আগের। তখনকার মালদা স্টেশনকে আজকের সাথে মিলিয়ে দেওয়া যাবে না। এখন যেমন আলোর ঝলকানি, লাউডস্পিকারের আওয়াজ, নতুন ভবন আর কংক্রিটের প্ল্যাটফর্ম আছে, তখন তেমন কিছুই ছিল না। স্টেশনের আশেপাশের জায়গাটা অনেকটাই ফাঁকা ফাঁকা লাগতো। রাত নামলেই কেমন যেন হাওয়ার মধ্যে একটা শূন্যতা তৈরি হতো। ট্রেনের লাইন তখন ঠিকঠাকই ছিল, কিন্তু চারপাশটা আধুনিক হয়নি। এই স্টেশন লাগোয়া 1 নম্বর প্ল্যাটফর্মের শেষে ছিল একটা চায়ের দোকান। দেখতে খুবই সাধারণ, বাঁশ আর টিন দিয়ে ঘেরা। ভেতরে কেরোসিনের আলোতে দোকানটা চালাতো রমেশ নামের একজন মানুষ। দোকানের পাশে দুটো পুরনো কাঠের বেঞ্চ, তার উপরেই বেশিরভাগ যাত্রীরা চা খেত। সকাল থেকে রাত অবধি রমেশ দোকান খুলে বসে থাকত। চায়ের গন্ধ, বিস্কুট আর ভাজার হাঁড়ি পাতিলেই দোকানটা টিকে থাকত। তখনকার দিনের মালদা স্টেশনে চা মানেই রমেশের দোকান, সবাই চিনত। অথচ খুব কম লোকই জানতো তার সংসারের অবস্থা কেমন। যারা মালদার অনেক পুরনো লোক তারা জানবে। শুনতাম ওই বাড়িতে নিত্য অশান্তি লেগেই থাকতো। স্ত্রীর সাথে বনিবনা হতো না, ছেলেমেয়েরা ছোট ছিল, সংসারে অভাব আর ঝগড়াঝাটির শেষ ছিল না। দিনের পর দিন এই টানাপোড়েনের মধ্যে থেকে রমেশ অনেকটাই চুপচাপ হয়ে গিয়েছিল। দোকানে বসে থাকলেও কখনো কখনো কেমন যেন উদাস চোখে তাকিয়ে থাকতো। লোকজন মজা করে বলতো, রমেশ, তোর চা খেয়ে ঘুম উড়ে যায়। কিন্তু ভেতরে ভেতরে লোকটা যে এক ভয়ানক চাপের মধ্যে ভুগছে সেটা কেউ খেয়াল করতো না। একদিন হঠাৎ শোনা গেল রমেশ আর নেই। কি ভয়ানক কথা! নিজের দোকানের ভেতরেই সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। রাতে ট্রেনের ভিড় কমার পর দোকানটা বন্ধ করে ভেতরে সে ল্যাম্প চালিয়েছিল। তারপর দোকানের বাঁশের খুঁটির দড়ি বেঁধে ঝুলে পড়েছিল। ভোরে যারা প্রথম প্ল্যাটফর্মে আসে তারা দেখে দোকান বন্ধ, অথচ ভেতরের ল্যাম্পটা এখনও জ্বলছে। সন্দেহ হওয়াতে কয়েকজন মিলে দরজা ঠেলে খুলে দেখে রমেশ ঝুলে আছে। সে দৃশ্য নাকি এতটাই ভয়াবহ ছিল যে অনেকেই চিৎকার করে দৌড়ে যায়। রেলওয়ে পুলিশ এলো, লাশ নামালো, কিন্তু তখনকার দিনে তদন্ত বা খোঁজখবর এত গভীরভাবে হতো না। সবার জানা ছিল সংসারের অশান্তি এই ঘটনার কারণ। এরপর থেকে আশেপাশের লোকজনের মধ্যে এক অদ্ভুত আতঙ্ক তৈরি হলো। দোকানটার দিকে দিনের বেলাতেও কেউ ভালো করে কাছে যেত না। রেল কর্তৃপক্ষ দোকানটা বন্ধ করে দিলেও জায়গাটা ফাঁকা পড়ে রইল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, রমেশের মৃত্যুর পর থেকেই সেখানে নানা অস্বাভাবিক ঘটনার কথা শোনা যেতে লাগলো। যারা রাতে ট্রেন ধরতে আসতো তারা বলতো ভোর রাতে দোকানের ভেতর থেকে চায়ের কেটলির ফুটন্ত শব্দ শোনা যায়, যেন ভেতরে কেউ চা বানাচ্ছে। কেউ আবার বলতো দোকানের পাশ দিয়ে গেলে হালকা গরম চায়ের গন্ধ পাওয়া যায়, অথচ দোকানটা তো তালাবদ্ধ। আবার অনেক যাত্রী নাকি দেখেছে রাত 2-2:30টার সময় দোকানের সামনে কেরোসিনের ল্যাম্প জ্বলছে, কিন্তু কাছে গেলেই দেখা যায় কিছুই নেই। আমি এসব প্রথমে গুজবই ভেবেছিলাম, কিন্তু ধীরে ধীরে ঘটনার সত্যতা আমার কাছেও পরিষ্কার হতে থাকে। কারণ মালদা স্টেশনে আমার বেশ যাতায়াত ছিল। ছাত্রজীবনে প্রায়ই আমাকে রাতের ট্রেনে যাতায়াত করতে হতো, আর তখনই এসব অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। প্রথমবার যেদিন অনুভব করলাম সেটা আজও ভুলতে পারিনি। রাত প্রায় 1টা হবে। আমি শিয়ালদহ থেকে ট্রেনে এসে মালদা নামতাম। তখনকার দিনে এত আলো ছিল না,
প্ল্যাটফর্মে কেবল দুটো দুর্বল বাল্ব জ্বলছিল। ট্রেন ছেড়ে দিলে চারপাশে একেবারে ফাঁকা ফাঁকা লাগছিল। আমি হেঁটেই 1 নম্বর প্ল্যাটফর্মের শেষ দিকে আসতেই হঠাৎ চায়ের গন্ধ পেলাম। প্রথমে অবাক হলাম, কারণ ওই সময় তো দোকান খোলা থাকার কথা নয়। কিন্তু দেখি দোকানের ভেতরে আসলেই ক্ষীণ আলো জ্বলছে। মনে হলো হয়তো রমেশের পর আরেকজন দোকানটা ভাড়া নিয়েছে, তাই বেশি ভাবলাম না। কিন্তু যত কাছে গেলাম ততই কেমন যেন শরীরে কাঁটা দিয়ে উঠল। ভেতর থেকে কেটলির ঢাকনা নড়ার শব্দ, হালকা কাশির আওয়াজও যেন শোনা গেল। আমি সাহস করে দরজার সামনে দাঁড়ালাম, অথচ দেখলাম দোকানটা তালাবদ্ধ, ভেতরে কিছুই নেই। মুহূর্তের মধ্যে গায়ের সব লোম খাড়া হয়ে গেল। তাড়াতাড়ি সরে এলাম সেখান থেকে। পরে অন্যদের কাছ থেকেও শুনলাম এমন অভিজ্ঞতা তাদেরও হয়েছে। রাতে যারা ওই পাশ দিয়ে যায় তাদের অনেকেই বলে দোকানের সামনে নাকি একটা অস্পষ্ট ছায়ামূর্তি বসে থাকে, যেন কেউ চা খাচ্ছে। কেউ স্পষ্ট মুখ দেখেনি, কিন্তু সেই ছায়াটা নাকি একেবারে রমেশের মতন। কিন্তু রেলকর্মী আবার বলতো রমেশের মৃত্যুর পর থেকে রাতে অনেক সময় শুনতে পাওয়া যায় কেউ নাকি আস্তে আস্তে বলে ওঠে, চা খাবে। এই ধরনের ঘটনা যখন ঘন ঘন ঘটতে লাগলো তখন মালদা স্টেশনের নামই অন্যরকমভাবে ছড়িয়ে পড়ল। লোকজন রাতে ওই প্রান্তে একেবারেই যেতে চাইতো না। এমনকি প্ল্যাটফর্মে যে ট্রেনগুলো থামতো যাত্রীরাও দোকানের সামনে দাঁড়াতে ভয় পেত। অথচ দিনের বেলায় জায়গাটা সম্পূর্ণ নিরীহ মনে হতো, যেন কিছুই হয়নি। কিন্তু সূর্য ডুবে গেলে পুরো পরিবেশটাই পাল্টে যেত। আমি ব্যক্তিগতভাবে আরও কয়েকবার এমন অভিজ্ঞতার সাক্ষী হয়েছি। একটা ঘটনায় তো আমি প্রমাণ পেয়েছিলাম যে এটা কেবল গুজব নয়, আসলেই কিছু আছে। আর সেই ঘটনাটাই আমার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিল। সেদিন রাতটা আমার জীবনে যতটা অস্বাভাবিক ততটা ভয়ের অভিজ্ঞতা আমি আর কখনো পাইনি। আমি তখন কলেজে পড়ি, পড়াশোনার প্রয়োজনে প্রায়ই মালদা যেতে হতো। একবার একটা পরীক্ষার পর রাত্রে ট্রেনে ফিরছিলাম। ট্রেনটা দেরি করলো, প্রায় 12টা বেজে গেল। মালদা স্টেশনে নেমে দেখলাম প্ল্যাটফর্ম প্রায় খালি, কয়েকজন মাত্র লোক আছে, তারাও তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে। আমি তখন 1 নম্বর প্ল্যাটফর্মের শেষে দাঁড়িয়েছিলাম। সেখানে রমেশের চায়ের দোকানটা পড়ে। আশেপাশে নিস্তব্ধতা, মাঝে মাঝে দূরে কুকুরের ডাক শোনা যায়, তা বাদে আর কিছুই না। হঠাৎ করে সেই পুরনো চায়ের গন্ধ পেলাম, যেন টাটকা চা, এক্ষুনি বানানো হয়েছে। গন্ধটা একেবারে দোকানের দিক থেকে আসছিল। আমি ইতিমধ্যেই জানতাম জায়গাটা নিয়ে নানা কথা, তাই ভয়ে শরীর ঠান্ডা হয়ে গেল। কিন্তু অদ্ভুতভাবে পা নিজে থেকেই ওই দিকে টানছিল। দূরে তাকিয়ে দেখি দোকানের ভেতরে একটা ক্ষীণ আলো জ্বলছে, যেন কেরোসিনের ল্যাম্প। এত রাতে তো দোকান খোলা থাকার কথা নয়, তাই দ্বিধা হচ্ছিল, কিন্তু কৌতূহল সামলাতে পারলাম না। আমি যতই কাছে গেলাম ততই সেই চায়ের গন্ধ আর কেটলির ফুটন্ত গন্ধ স্পষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল কেউ ভেতরে বসে চা বানাচ্ছে। দোকানের সামনে দাঁড়াতেই ভেতর থেকে কারোর কাশির শব্দ শুনতে পেলাম। গায়ের সব লোম খাড়া হয়ে গেল। একবার ভেবেছিলাম দরজা ঠেলে ভেতরে উকিয়ে দেব, কিন্তু হঠাৎই একটা ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগলো। আশ্চর্য ব্যাপার, ভেতরে আলো থাকলেও বাইরে থেকে দোকানটা তখনও তালাবদ্ধ ছিল। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ করেই স্পষ্ট কণ্ঠে ভেতর থেকে ভেসে এলো, চা খাবে। কথাটা এতটা স্পষ্ট যে মনে হলো ঠিক আমার কানের পাশে বলা হলো। ভয় আমাকে একেবারে অসাড় করে দিল, পা নড়ছিল না। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকার পর হঠাৎ ল্যাম্পের আলো নিভে গেল। গন্ধ উধাও, শব্দও নেই। সব কিছু যেন এক মুহূর্তেই মিলিয়ে গেল। আমি আর দাঁড়াতে পারলাম না, দৌড়ে স্টেশন ভবনের ভেতরে চলে এলাম। পরের দিন সকালে আবার একই জায়গা দিয়ে গেলাম। দিনের আলোয় ফাঁকা দোকানটা একেবারে স্বাভাবিক। ফাঁকা দোকানটা দাঁড়িয়ে আছে, তালাবদ্ধ, ভেতরে কিছুই নেই। আগের রাতের ঘটনাটা মনে করে গাটা শিউরে উঠল। ভেবেছিলাম হয়তো আমি ভুল শুনেছি বা ভয় থেকেই কানে শব্দ পাচ্ছে। কিন্তু এমন ঘটনা একবার নয়, আরও 2বার আমার জীবনে ঘটেছিল।
দ্বিতীয়বারের ঘটনা আরও ভয়াবহ। সেটা ঘটেছিল কিছুদিন পরে শীতকালে। সেদিনও রাত করে ফিরছিলাম। প্ল্যাটফর্মে তখন কুয়াশা নেমেছে, সব কিছু অন্ধকার আর ভৌতিক লাগছিল। আমি যখন দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম দরজাটা হাত খোলা। অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। ভেতরে সত্যি ল্যাম্প চলছে আর টেবিলের ওপর একটা কেটলি রাখা। ভেতর অস্পষ্ট একটা ছায়া নড়ছিল, মনে হচ্ছিল কেউ দাঁড়িয়ে কাজ করছে। আমি সাহস করে ডাকলাম, কেউ আছেন? কোনো উত্তর এলো না, বরং মনে হলো ছায়াটা ধীরে ধীরে আমার দিকে ফিরছে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, চোখ কচলালাম, কিন্তু না, স্পষ্টই দেখলাম একজন মানুষ দাঁড়িয়ে আছে, তবে তার মুখ একেবারে অন্ধকার, বোঝা যাচ্ছিল না। হঠাৎই সেই ছায়াটা ধীরে ধীরে দরজার দিকে এগোতে লাগলো। আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম। কয়েক সেকেন্ডের মধ্যে দরজাটা ধাক্কা দিয়ে বন্ধ হয়ে গেল। আমি দৌড়ে চলে গেলাম সেখান থেকে। সেই রাতে সারাটা রাত ঘুমোতে পারিনি। বারবার মনে হচ্ছিল যদি মুখোমুখি হয়ে যেতাম তাহলে কি হতো। তৃতীয়বার ঘটনার সময় আমার সাথে আরও দুজন বন্ধু ছিল। আমরা সবাই মিলে একসঙ্গে ফিরছিলাম। ওরা দুজনই আগে এই ঘটনাটা বিশ্বাস করতো না, কিন্তু সেদিনের পর ওদের ধারণা পাল্টে গিয়েছিল। আমরা যখন দোকানের সামনে এলাম তখন রাত প্রায় 2:30। হঠাৎ করে ভেতর থেকে কেটলির শব্দ শোনা গেল। বন্ধুরা হাসতে লাগলো, বলল, তুই খুব ভেবেছিলিস ভূত আছে, আরে সব কিছুই কাকতালীয়। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। হঠাৎ কুয়াশার মধ্যে দোকানের পাশে স্পষ্ট একটা ছায়া দেখা গেল। মনে হচ্ছিল কেউ বসে আছে বেঞ্চে। তিনজনেই একসাথে তাকিয়েছিলাম। আমরা দৌড়ে কাছে যেতেই ছায়াটা হঠাৎ মিলিয়ে গেল। বন্ধুরা তখন একেবারে চুপ, আর মুখে হাসি নেই। ওরা নিজের চোখে চোখ ফেলেছে। সেদিনের পর থেকে ওরা আর কখনো রাতে ট্রেনে নামতে চাইতো না। ক্রমশ বুঝতে পারলাম ঘটনাটা গুজব নয়, সত্যিই কিছু আছে। রমেশ যেভাবে তার জীবন শেষ করেছিল তার অস্থিরতা যেন আজও সেই দোকানটার ভেতরে রয়ে গেছে। অনেক রেলকর্মীর কাছ থেকেও শুনেছি রাতে ডিউটি করার সময় দোকানের পাশ দিয়ে গেলে হঠাৎ হাওয়া এসে গায়ে লাগে, অথচ চারপাশ একেবারে নিস্তব্ধ। অনেকে নাকি মাথার কাছে ফিস ফিস শব্দও শুনেছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, যেসব মানুষ একেবারেই বিশ্বাস করতো না, তারা যখন একবার ওই জায়গায় কিছু দেখে বা শোনে তখন আর কখনো ওই দিকে একা যায় না। আমিও ধীরে ধীরে ওই জায়গাটা এড়িয়ে চলতে শুরু করি, কিন্তু ঘটনাটা আমাকে এতটাই নাড়া দিয়েছিল যে মনে হয়েছিল হয়তো রমেশের অশান্ত আত্মা এখনো শান্তি পায়নি। রমেশের মৃত্যুর পর থেকেই দোকানটা বন্ধ হয়ে গেলেও জায়গাটা ফাঁকা পড়েনি। লোকজন প্রথম দিকে দিনের বেলাতে সেই দোকানটা অ্যাভয়েড করলেও কিছুদিন চলে যাওয়ার পর লোকজন দিনের বেলাতে সেখানে নির্ভয়ে বসত। অনেকে আবার মজা করতো এই বলে যে সবই গুজব, কিন্তু রাত নামলেই জায়গাটা পুরোপুরি অন্যরকম হয়ে যেত। যারা রাতে ট্রেনে নামতো বা বেরিয়ে যেত তারা প্রায় সবাই কোনো না কোনো অস্বাভাবিক ঘটনার মুখোমুখি হতো। আবার এভাবেই ধীরে ধীরে দোকানটার গল্প লোকের মুখে মুখে ছড়িয়ে পড়তে শুরু করলো। একজন কুলির কথা আমি পরে শুনেছিলাম। নাম ছিল মদন। বহু বছর ধরে স্টেশনে কাজ করত সে। মদন বলেছিল একবার গভীর রাতে প্রায় 2:30টার সময় একটা ট্রেন ছাড়ার পর সে একা দাঁড়িয়েছিল প্ল্যাটফর্মের ওই প্রান্তে। হঠাৎ নাকি শুনতে পেল কেউ তাকে ডেকে বলছে, এই মদন, 1 কাপ চা দে। সে অবাক হয়ে ফিরে দেখে দোকানের সামনে কেউ দাঁড়িয়ে নেই, কিন্তু গলা ছিল একেবারে রমেশের মতো। প্রথমে ভেবেছিল কেউ মজা করছে, কিন্তু যখন বারবার সেই একই ডাক ভেসে আসতে লাগলো আর কোথাও কাউকে দেখতে পেল না, তখনও ভয় পেয়ে ছুটে পালায়। পরে আর কখনো সেই পাশে একা যায়নি। এরকমই আরও অনেকে নানান রকম ঘটনার সাক্ষী হয়েছে। একজন যাত্রী আমাকে একবার বলেছিল তার ট্রেন ধরতে দেরি হয়েছিল। রাত প্রায় 1টা। সে দোকানের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ কেরোসিনের তীব্র গন্ধ পেয়ে থমকে দাঁড়ায়। ভেতরে দেখে যে আলো জ্বলছে আর কেটলির ফুটন্ত শব্দ শোনা যাচ্ছে।
সে ভেবেছিল হয়তো এখনও দোকানটা খোলা আছে, তাই কৌতূহলবশত দোকানের ফাঁকটা দিয়ে উকি দেয়। আর তখনই সে নাকি স্পষ্ট দেখেছিল একজন মানুষ ভেতরে ঝুলছে, ঠিক যেমনভাবে রমেশকে প্রথম পাওয়া গিয়েছিল। সে আর কিছু না ভেবে চিৎকার করে সেখান থেকে পালায়। পরে অবশ্য বলেছিল এই ঘটনাটা এতটাই ভয়ঙ্কর ছিল যে কয়েকদিন পর্যন্ত সে অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়েছিল। আমার নিজের এক আত্মীয়, সে তখন মালদাতে চাকরি করত। সেও একবার ভৌতিক অভিজ্ঞতার শিকার হয়েছিল। সে আমাকে বলতে চায়নি প্রথমে, কিন্তু একদিন আমি তাকে এই ঘটনাটা বলার পর সে আমাকে বলে, তাই নাকি, জানিস আমার সাথেও এরকম একটা ঘটনা হয়েছে। আমি তাকে বললাম যে কেমন ঘটনা? তখন সে বলল, এক শীতের রাতে বাড়ি ফেরার জন্য আমি ট্রেন থেকে নামলাম। তখন স্টেশন প্রায় ফাঁকা। হঠাৎ করেই দোকানের ভেতর থেকে কাপ রাখার শব্দ শুনতে পেলাম। মনে হচ্ছিল কেউ যেন চা ঢালছে আর টেবিলে কাপ রাখছে। কৌতূহল তাকে টেনে নিয়ে গেল। ভেতরে উকি দিতে গিয়ে দেখে খালি দোকানের টেবিলে কয়েকটা কাপ সাজানো আছে আর কেটলি থেকে ধোঁয়া উঠছে, কিন্তু কেউ নেই। ভয়ে তার গাটা ঠান্ডা হয়ে গেল। পিছিয়ে আস্তে আস্তে সে স্পষ্ট শুনতে পেল, একটু বস, চা খেয়ে যা। সে এক মুহূর্ত না ভেবে দৌড়ে স্টেশন ছাড়ল। পরদিন সকালে গিয়ে দেখে দোকানটা পুরোপুরি তালাবদ্ধ, ভেতরে কিছুই নেই। রেলকর্মীরাও এই ধরনের অভিজ্ঞতা থেকে বাঁচেনি। একবার এক গার্ডের কাছে শুনেছিলাম রাতে মালগাড়ির দায়িত্বে সে ছিল। মালগাড়িটা ছাড়ার পর সে 1 নম্বর প্ল্যাটফর্মে হেঁটে যাচ্ছিল। হঠাৎ দোকানের পাশে এক অচেনা মানুষকে বসে থাকতে দেখে। লোকটার মাথা নিচু, হাতে কাপ ধরা। গার্ড ভেবেছিল হয়তো কোনো যাত্রী বসে আছে, তাই ডাক দিল। কিন্তু ডাকতেই লোকটা মাথা তুলল। তার চোখ দুটো ছিল লালচে আর মুখ ছিল অন্ধকারে ঢাকা। মুহূর্তের মধ্যে পুরো ছায়ামূর্তিটা মিলিয়ে গেল। গার্ড ভয়ে আতঙ্কিত হয়ে ছুটে অফিসে চলে যায়। সেই ঘটনার পর থেকে সে আর কখনো ওই প্রান্তে একা যায়নি। ধীরে ধীরে ঘটনাগুলো এতটা বেড়ে যায় যে যাত্রীরাও খোলাখুলি বলতে শুরু করে। যদিও এইসব নিয়ে কর্তৃপক্ষ কোনোদিনই প্রকাশ্যে কিছু বলেনি। ক্রমে বছর কেটে যাচ্ছিল। মালদা স্টেশনও আধুনিক হয়ে উঠছিল। নতুন বিল্ডিং, নতুন প্ল্যাটফর্ম, আলো সব ঘিরে জায়গাটার আগের মতো নির্জন থাকতো না। কিন্তু তবুও সেই চায়ের দোকানটার কথা লোকে ভুলতে পারেনি। জায়গাটা বদ্ধই রইল। ভাড়া নেওয়ারও সাহস কেউ দেখালো না। আমি মাঝে মাঝে দিনের বেলায় দোকানের সামনে দাঁড়িয়ে থেকে দেখতাম সাধারণ জায়গার মতোই লাগতো, কিন্তু রাত হলেই যেন জায়গাটা একটা অন্য জায়গায় পরিণত হতো। এখন যদিও সেই সব কিছুই নেই, হয়তো সব কিছুই চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আগে এক সময় এখানে অনেক কিছু ঘটতো। যদিও তখন মালদা স্টেশনকে কেউ চিনতও না ভালো করে। যাই হোক, এই ছিল দাদা ঘটনা। আশা করছি তোমার ভালোই লাগবে। কেমন লেগেছে তুমি অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। আর একটা কথা, দাদা তুমি আমার নামটা হ্যালো করে বলো। আমার নাম প্রীতম। হ্যালো প্রীতম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রথম ঘটনা। আশা করছি এই ঘটনাটি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। একটা কথা মাথায় রাখবে, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে কাল্পনিক হিসেবেই নিয়ে নাও। ভৌতিক কথা কখনো কোনো স্থান, কাল, পাত্র বা কোনো জায়গার বিরুদ্ধে নেগেটিভিটি ছড়ায় না। জাস্ট আমাদের কাছে যেটা আসে আমরা সেটা সবাইকে শোনাই। যাই হোক, আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই জানিও। চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা। প্রিয় অমিতদা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি উষিতা বলছি। আমি আজ যে ঘটনাটা বলতে চলেছি সেটা নিয়ে আগে কোনো স্পয়লার দেব না, সরাসরি ঘটনায় আসি। শীতকাল। সালটা ছিল 1976 কি 77 হবে। কানপুরে তখন হাড় কাঁপানো ঠান্ডা। চারিদিক যেন কুয়াশায় ঢাকা। এক হাত দূরেও কিচ্ছু দেখা যায় না। 3 বন্ধু প্ল্যাটফর্মে বসে আছে ট্রেনের অপেক্ষায়। গন্তব্য জম্মু কাশ্মীর। রাতের বেলা ট্রেন কুয়াশার কারণে এমনিতেই 4 ঘন্টা লেটে আসছে। প্রচণ্ড ঠান্ডায় এই সময় একটু গরম চা পেলে ভালো হতো।
তিন বন্ধুর মধ্যে থেকে প্রশান্তবাবু বললেন, বাকিরা সম্মতি জানালেন। কিন্তু চারিদিকে তাকাতে কোথাও কোনো চাওয়ালার দেখা মিলল না। এনারা কলকাতা থেকে আজ সকালের ট্রেনে কানপুর এসে পৌঁছেছেন। তখনকার কানপুর স্টেশনের সাথে আজকের কানপুর স্টেশনকে গুলিয়ে ফেললে ভুল হবে। সে সময় কজন লোকই বা দূরপাল্লার ট্রেনে ভ্রমণ করত। আশেপাশে খুব বেশি লোকজন দেখা গেল না। রাত 11টা 40 মিনিটে তাদের ট্রেন প্ল্যাটফর্মে এলো। তারা ট্রেনে উঠে দেখলেন তাদের রিজার্ভেশন সিট পরপর পড়েছে। তাদের সাথে আরও কিছু লোক উঠেছিল, তবে অন্য কম্পার্টমেন্টে উঠেছে তারা। যাই হোক, লং জার্নির ক্লান্তিতে একটা বড় হাই তুলে তাপসবাবু বলে উঠলেন, এখনও অনেকটা দূর জার্নি করতে হবে বন্ধু, সবাই তো কানপুর থেকে গাড়ি ছাড়ল। ইনারা তিনজন বাল্য বন্ধু, পেশা আলাদা হলেও বেড়াতে ভালোবাসেন বলে ছুটি পেলেই বিভিন্ন ট্রিপে বেরিয়ে পড়েন, তা কাছাকাছি হোক বা দূরে। তৃতীয় বন্ধু গৌতমবাবু হেসে বললেন, ঠিকই বলেছ ভাই, ও আসার জন্য যে গতিতে ট্রেন চলছে তাতে মনে হচ্ছে দিন দুয়েক লেগে যাবে জম্মু পৌঁছতে। এদিকে ঠান্ডাও বাড়ছে ক্রমশ। একই শাড়িতে পরপর 3টে বার্থ, সেখানেই কম্বল মুড়ি দিয়ে বাকি যাত্রীদের মতো তারাও শুয়ে পড়ল। রাতের খাবার খেতেই ওরা ট্রেনে উঠেছে। এই ট্রেনে খাবারের ব্যবস্থা নেই। বাইরে থেকে খাবার কিনে হয়তো বাড়ি থেকে টিফিন বক্সে করে খাবার নিয়ে উঠতে হয় যাত্রীদের। তবে গাড়ি থামলে স্টেশন থেকে চা, সেদ্ধ ডিম ইত্যাদি ওঠে কামরায়। রাতে কামরার ভেতর 2-1টা আলো জ্বলছে, আর কিছুক্ষণ পরে সবাই ঘুমিয়ে গেলে সেগুলোও হয়তো নিভিয়ে দেওয়া হবে। বাকি বন্ধুরা ঘুমিয়ে পড়লেও লোয়ার বার্থে শুয়ে গৌতমবাবুর ঘুম এলো না গাড়ির দুলুনিতে। কুয়াশার সিগন্যাল না পাওয়ার কারণে ট্রেন ধীর গতিতে চলছে। উন্নাও জংশনে যখন গাড়ি দাঁড়ালো, ঠিক সেই সময় কামরার একজন চাওয়ালা উঠল। কামরার আলো আধারিতে দূর থেকে তার অবয়ব ধোয়ার মতো লাগছিল অসীমবাবুর। সিটের কাছে আসতেই তিনি চাওয়ালাকে ডাকলেন। কামরায় আরও কয়েকজন চায়ের অর্ডার দিল। চাওয়ালাকে এবার সামনে থেকে দেখলেন গৌতমবাবু। তার পরনে সাদা ধুতি, কুর্তি, গায়ে কালো চাদর, মাথায় খালি মাফলার এমনভাবে জড়ানো যে মুখটা ভালোভাবে দেখা যায় না। ততক্ষণে চাওয়ালার গরম চা হবে, গরম চা তীক্ষ্ণ কর্কশ হাঁক ডাকে তাপসবাবু ও প্রশান্তবাবুর ঘুম ভেঙে গেল। এক হাতে কেটলি ও গলায় ঝোলানো বাক্সে কতগুলো মাটির ভাঁড় থেকে একটা করে ভাঁড় নিয়ে তাতে সে চা ঢালতে থাকে। কিন্তু কি আশ্চর্য, চাওয়ালাটি গৌতমবাবুর বার্থের সামনে ঠায় দাঁড়িয়ে রয়েছে। তাতে গৌতমবাবুর বেশ অবাক লাগে। বাকি দুই বন্ধু গরম ধোয়াটা ভাঁড়ে যেই চুমুক দিতে যাবেন, এমন সময় গৌতমবাবু যা দেখলেন তাতে ওই ঠান্ডাতেও তার কপাল বেয়ে ঘাম ঝরতে লাগলো। তিনি পরিষ্কার দেখলেন চায়ের ভাঁড়ে রয়েছে ফুটন্ত লাল রক্ত, আর তা থেকে ধোঁয়া উঠছে। বন্ধুর চিৎকার শুনে তাপসবাবু ও প্রশান্তবাবুর চক্ষু তো চড়ক গাছ। হ্যাঁ তাই তো, এতক্ষণ ঘুম চোখে তারা খেয়াল না করলেও এখন তারা দেখলেন লাল রক্ত থেকে ধোঁয়া বেরোচ্ছে। এখানে বলে রাখি, গৌতমবাবু কিন্তু 3টে দুধ চা অর্ডার করেছিল। তাদের কথায় কামরায় বাকি যাত্রীদের মধ্যে শোরগোল পড়ে গেল, বিশেষ করে যারা গৌতমবাবুর আগে হাতে চা নিয়েছিলেন ওই চাওয়ালার কাছ থেকে। তারা গৌতমবাবুদের আগের সিটে বসেছিলেন। চাওয়ালা এক স্থানে দাঁড়িয়ে কিছুটা হাত বাড়িয়ে তাদের চা দিচ্ছিল। তাদের কেউ কেউ হয়তো চায় অলরেডি চুমুকও দিয়ে ফেলেছিলেন। সেই সঙ্গে গৌতমবাবু দেখলেন চাওয়ালার ঠোঁটের কোণে একটা ভয়ঙ্কর হাসি। মুখ না দেখা গেলেও মাফলারের আড়াল থেকে তার মুখে সেই হাসির রেখা স্পষ্ট শিহরণ জাগিয়ে তোলে গৌতমবাবুর শরীরে। মুখ দিয়ে গোঙানি ছাড়া কিচ্ছু বের হয় না তার। ততক্ষণে প্রশান্তবাবুরা নিচে নেমে এসেছেন। গৌতমবাবুর শরীর খারাপ লাগায় প্রশান্তবাবু তাকে ধরে ফেলেন। এর পরক্ষণেই ঘটে যায় আর এক অদ্ভুত কাণ্ড। কামরার জ্বলন্ত বাতিগুলো জ্বলতে নিভতে থাকে। তাপসবাবু সহ বাকি যাত্রীরা চাওয়ালাকে পয়সা দিতে গিয়ে কাউকে কোথাও দেখতে পেলেন না। এই অল্প সময়ের মধ্যে এত বড় কামরা থেকে কোথায় গেল সেই চাওয়ালা? ট্রেন মাঝখানে থামে উনি। ওইদিকে জল খেয়ে কিছুটা সুস্থ বোধ করলেন গৌতমবাবু। তবে তিনি এতটাও ভীতু নন যে অল্পতেই দমে যাবেন। বাকি যাত্রী যারা চায়ে চুমুক দিয়েছিল তাদের জিজ্ঞেস করে জানতে পারলেন তাদের পানীয়টিকে চা মনে হয়েছিল, তারা রক্ত দেখেননি।
গৌতমবাবুদের চিৎকারে তারা চা না খেয়ে ফেলে দিয়েছিলেন। তিনজনই একসঙ্গে তার ভুল দেখতে পারেন না। তার মানে শুধু তারা তিন বন্ধুই একসঙ্গে চায়ের জায়গায় রক্ত দেখেছিলেন, আর কেউ তা দেখেননি। এদিকে পয়সা দিতে গিয়েও চাওয়ালাকে কোথাও দেখা গেল না, যেন নিমিষে অদৃশ্য হয়ে গেছে সে সকলের চোখের সামনে থেকে। ব্যাপারটা নিয়ে কেউ ভুতুরে বলে হেসে উড়িয়ে দিল, কেউ আবার ব্যাপারটাকে মজার ছলে হেসে উড়িয়ে দিতে পারল না। যারা এই ব্যাপারে তেমন গুরুত্ব দিল না তারা সকলেই শুয়ে ঘুমোচ্ছিল এতক্ষণ। আবার তাদের মধ্যে থেকেই কেউ তাস খেলছিল নিজেদের মধ্যে। তারা খেলায় এতটাই মশগুল ছিল যে চাওয়ালার কণ্ঠস্বর শুনতে পেলেও ঘাড় ঘুরিয়ে তাকে দেখেনি, চাও কেনেনি তারা। আর একটা জিনিস লক্ষণীয়, চাওয়ালা অদৃশ্য হওয়ার পরে কামলার বাতিগুলো ফ্লিকার করা বন্ধ করে দিল। যদিও এখন গভীর রাত, তাই সেগুলো নেভানো হয়েছে। সবাই আবার শুয়ে পড়েছে যে যার মতো। ঘুম এলো না তিন বন্ধুর। তারা তিনজনেই কি তাহলে ভুল দেখল, তা আবার একসঙ্গে? বেশ কিছুটা সময় কেটে গেছে, প্রায় ভোর হবে। এমন সময় এক যাত্রীকে চিৎকার করে মাথা ঘুরে পড়ে যেতে দেখে কয়েকজন ছেলে তাকে বাথরুমের কাছ থেকে ধরাধরি করে টেনে তুলল। লোকটির আত্মীয়রা তাকে ওই অবস্থায় দেখে সিটে এনে বসালেন। পরে জানা গেল ভোররাতে বাথরুমে যেতে গিয়ে বাথরুমের পাশে লোকটি সেই চাওয়ালাকে দেখেছে। সেই লোকটিকে দেখা মাত্রই যেন তার নিজের হাত দিয়ে মাফলারটাকে সরালো। আর তারপরেই লোকটি যে দৃশ্য দেখলেন তা দেখে তার মাথা ঘুরে যায়। লোকটি পরিষ্কার দেখেন চাওয়ালার মাথা নেই, মাফলারটা যেন শূন্যে জড়ানো ছিল এতক্ষণ। বাথরুমের কাছাকাছি আরও কয়েকজন ছিলেন, কিন্তু কেউ তাকে দেখেনি। যাই হোক, ততক্ষণে সূর্য পূর্ব দিকে উঁকি দিয়েছে। মিঠে রোদের আলোয় জানলার বাইরে শান্ত প্রকৃতি এক অনিন্দ্য সুন্দর রূপ নিয়েছে। বেরেলির আগে একটি স্টেশনে গাড়িটা কিছুক্ষণ থামায় গৌতমবাবুরা সকালে চা বিস্কুট কেক এনে খেয়েছেন। অনেকে নেমে গেছে মাঝখানে স্টেশনগুলোতে। নতুন কিছু যাত্রী উঠেছে ট্রেনে। সকাল 7টা বাজতেই ঘটল আরও এক কাণ্ড। বছর 26-এর একজন ছেলে পাশের কম্পার্টমেন্টে তার বাবাকে কোনো গুরুত্বপূর্ণ জিনিস দিতে গিয়েছিল। সেখানে গিয়ে দেখে তার বৃদ্ধ বাবা তখন চা পান করছেন পরম তৃপ্তিতে। ওই কম্পার্টমেন্টের বাকি যাত্রীরা বৃদ্ধের হাতে চায়ের ভার দেখে অবাক হয়ে তাকে দেখছেন বারবার। ছেলেটি দেখে দূরে দাঁড়িয়ে আছে সেই চাওয়ালা, যাকে কাল তার সহযাত্রীরা দেখেছিল। চাওয়ালার দিকে তেড়ে যেতে তার বাবা পিছু ডেকে বললেন, খোকা দেখ না, ছেলেটাকে কত পয়সা দিতে চাইলাম কিন্তু নিল না। ছেলেটা দেখল চাওয়ালার মাথায় কোনো মাফলার জড়ানো নেই। সে কামরার অপর প্রান্তে দাঁড়িয়ে হাসছে। তার মুখ পুরো থেতলে গেছে। দিনের আলোতে অসম্ভব লাল চোখ দুটো যেন জ্বলছে। কি বিভৎস সেই মুখ। ছেলেটা এবারে এক ঝটকায় বাবার হাত থেকে চায়ের ভার ফেলে দিয়ে হাত ধরে টানতে টানতে বাবাকে নিজের কামরায় নিয়ে এসে বসালো আর সবাইকে সেই ঘটনার কথা বলতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই কামরায় নেমে এলো এক অশুভ ছায়া। কাল রাতে যারা ওই চায়ে চুমুক দিয়েছিল তাদের বমি শুরু হলো। আর এই ছেলেটির বাবা যেহেতু পুরো চা খেয়ে নিয়েছিলেন, তাই অবশেষে মুখ থেকে গ্যাজলা বের করতে করতে তাই অসুস্থ হয়ে পড়ল সে। কিন্তু চাওয়ালাকে আর কেউ দেখতে পেল না। যাদের প্যাসেঞ্জার পাশের কামরায় ছিল তারা একেবারের জন্য কোনো চাওয়ালাকে দেখেনি। তাই কোনো স্টেশনে না নামা সত্ত্বেও বৃদ্ধ লোকটাকে চা খেতে দেখে এবং চাওয়ালার সাথে কথা বলতে দেখে সেই কামরার লোকজন বেশ অবাকই হয়েছিল। শেষে লুধিয়ানার কাছে কোনো এক স্টেশনে ছেলেটা তার বাবাকে নিয়ে নেমে গেল। এরপর অবশ্য যাত্রীদের কারোর সাথে আর কিচ্ছু হয়নি। চাওয়ালাকে তো আর দেখা যায়নি কোথাও। জম্মুতে পৌঁছে এরপর তাপসবাবুরা 3 জন বন্ধু হোটেল থেকে বিভিন্ন জায়গায় ঘুরলেন, আনন্দ করলেন। তবুও কোথাও যেন ট্রেনের সেই ঘটনার রেশ রয়ে গিয়েছিল তাদের মনে। ভাগ্য ভালো, তাদের ফেরার টিকিট বুক করা ছিল দিল্লি থেকে। জম্মু কাশ্মীর ঘুরে সেখান থেকে দিল্লিতে গিয়ে তাপসবাবুর বোনের বাড়িতে গিয়ে ওঠেন। সেখানে তাপসবাবুর ভগ্নিপতির কাছে যা শুনলেন তা হলো প্রায় 10 বছর আগে উন্নাও জংশন থেকে ট্রেন ছেড়ে দিলে যাত্রীদের কাছ থেকে পয়সা না নিয়েই তাড়াহুড়ো করে প্ল্যাটফর্মে নামতে গিয়ে পা স্লিপ করে দুর্ভাগ্যবশত ওই চা বিক্রেতা ছেলেটি চলন্ত ট্রেনের তলায় গিয়ে পড়ে। প্রশান্তবাবু জানতে চাইলেন, আপনি কিভাবে জানলেন এত কিছু? প্রতিউত্তরে তাপসবাবুর ভগ্নিপতি জানান, সেই সময় আমার পোস্টিং ছিল ওই লাইনে, আর সেদিন বাড়ি ফেরার পথে
সেই ট্রেনে আমিও নিজেই ছিলাম। চা না খেলেও চোখের সামনে ছেলেটাকে পড়ে যেতে দেখেছি দূর থেকে, কিন্তু কিছু করতে পারিনি। পরে পরিচিতদের মুখ থেকে শুনেছি অনেকেই সেই চাওয়ালাকে রাতের ট্রেনে দেখেছে। একবার তার প্রেতাত্মার দেওয়া চা যারা খেয়েছে তারা আর কেউ বেঁচে ফেরেনি বলতে পারো। তবে এখন দীর্ঘদিন আমি ওই রুটে যাইনি, তাই এই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা হয়নি। ভগবানের অশেষ কৃপায় যে আপনারা বেঁচে গেছেন। 3 বন্ধু পরস্পরের মুখে চাওয়াচাই করলেন। পরে মনে মনে ভগবানকে অজস্র ধন্যবাদ দিলেন। তারপর তারা কলকাতায় ফিরে আসলেন। মাঝপথে যদিও আর কোনো অঘটন ঘটেনি তাদের সাথে। আজকের এই ঘটনাটা শুনে অনেকেরই এটাকে আজগুবি বা বানানো ঘটনা বলে মনে হতে পারে, তবে ঘটনাটা যে সম্পূর্ণ সত্যি এ কথা জোর দিয়ে বলতে পারি, কারণ যাদের সাথে ঘটনাটা ঘটে তাদের 3 বন্ধুর মধ্যে একজন ছিলেন আমার মামা। তো দাদা, এই ছিল ঘটনা। ভালো লাগলে অবশ্যই ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও, শোনার অপেক্ষায় থাকব। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। আমি আবারও বলবো, এগুলোকে বিশ্বাস করতেই হবে এমন কোনো ব্যাপার নেই। যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইনমেন্ট হিসেবেই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে দীপিকা দাস, সেকেন্ড কমেন্ট করেছে সুদেশনা কায়েল, থার্ড কমেন্ট করেছে অধরা। 3 জনেই লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে শুভশ্রী ব্যানার্জি, সাগর সাহা, মোহিনী পাল, ডলি ভট্টাচার্য, সঞ্জীব ঘোষ, SK আরাফুল হোসেন, সুমন, দিলশাদ আহমেদ, রত্না রয়, অমিত মল্লিক, রাহুল বিশ্বাস, গীতা গোস্বামী, ডলি ভট্টাচার্য, অনন্যা ভৌমিক, রাহুল বর্মন, তনুশ্রী সাহা, সুমন্ত দাস, চুমকি ঘোষ, MD নওসিফ, নন্দিনী, শিল্পা চ্যাটার্জি, মনিকা ত্রিপুরা, শান্তনু ভট্টাচার্য, ইউদাস রায়, শ্যামল মল্লিক, মৌমিতা সাহা দাস, বুদ্ধদেব ঠান্ডার লিখেছে, দাদা দুর্গাপুজো তো চলে এলো, পুজোতে ঘুরতে গিয়ে কিছু ঘটনা হলে তাড়াতাড়ি ঘটনা শেয়ার করে দিও প্লিজ। ঠিক আছে গো। তারপরে কমেন্ট করেছে ববিতা অধিকারী, প্রশান্ত মণ্ডল, সমীর সরকার। লিখেছে, একবার আমার ছেলের নামটা হ্যালো করে বলো। আমার ছেলের নাম শুভ। হ্যালো শুভ। তারপরে কমেন্ট করেছে মলয় চক্রবর্তী, শামিমা রাড়ি, সঙ্গীতা মজুমদার, শান্তনু মিস্ত্রি, মলি পাল, পূর্ণ ঘোষ, শঙ্কর চক্রবর্তী, রৌনক দত্ত, সঙ্গমিত্র রয়, কার্তিক সাহা, সন্দীপ ফোর, শিহাব শাফিরুদ্দিন, নমিতা ঠাকুর, আকাশ দেবনাথ, মামন মণ্ডল, ডিজে ব্লগার অনিশ, MD মন, রিকা, দেবশ্রী গাঙ্গুলি। লিখেছে, খুব ভালো গল্প দাদা, প্লিজ আমার নামটা নিও, আমার নাম দেবশ্রী। হ্যালো দেবশ্রী। তারপরে কমেন্ট করেছে আমান মোল্লা, জবা চক্রবর্তী, গোপাল দে, কৃষ্ণ চক্রবর্তী, লাবণী পাত্র, রুনা দে। দিদি অনেক বড় একটা কমেন্ট করেছে, তোমাদেরকে একটা সারসংক্ষেপ মানে ছোট করে বলছি। দিদি বলতে চাইছে যে আমাদের এই পরিবারে যখন একদম ছোট তখন থেকে দিদি আমাদের সঙ্গে আছে, প্রায় 4-5 বছর হলো। দিদি বলতে চাইছে আমাদের পরেও অনেক চ্যানেল আছে যারা খুব তাড়াতাড়ি 1 লক্ষ সাবস্ক্রাইবারে পৌঁছে গেছে, কিন্তু আমাদের এখনও 1 লক্ষ পরিবার হয়নি। দেখো দিদি, এই বিষয়টা কি বলো তো, তুমি বুঝতেই পেরেছো, তুমি কমেন্টে লিখেছো যে এখানে ইউটিউবে একটা কপালের ব্যাপার আছেই। তুমি যতই ভালো কাজ করো না কেন, তোমার যদি কপাল সাথ না দেয়, তোমার গ্রোথটা কমই থাকে। ইভেন এরকম অনেক চ্যানেল আছে যারা আমাদের সঙ্গে কাজ করছিল, তারাও অনেক দূরে পড়ে আছে, কিন্তু নতুন যারা খুলেছে তারা অনেকটা বলতে পারো সাবস্ক্রাইবারের দিক থেকে এগিয়ে গেছে। কিন্তু লয়াল যে বেস, যারা আমাদেরকে একদম অনেক পুরনো থেকে শুনে আসছে, তারা কিন্তু আমাদের ঘটনা এখনও শোনে। তো এটাই আমাদের কাছে একটা প্রাপ্তি। আর সবার কপাল তো সমান হয় না, তাতে আমাদের কোনো দুঃখ নেই। আমাদের বলতে পার্টিকুলার আমার কোনো দুঃখ নেই। এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।